নমস্কার, আমি অশোক মুখোপাধ্যায়। আপনারা জানেন, যারা তুড়ি কাহিনী দেখেন তারা আমাকে চিনবেন। আজকে এসছি একটা সম্পূর্ণ নতুন ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে। এই যে অনেক জায়গায় দেখবেন, আমরা ছোটবেলায় অনেক কবিরাজকে দেখেছি, আমরা কবিরাজের থেকে ওষুধও খেয়েছি। কলকাতা শহরে কিন্তু বিভিন্ন জায়গায়, শ্যামবাজারে, বাগবাজারে, মধ্য কলকাতায় অনেক কবিরাজ ছিলেন। এখন আর সেরকম দেখা যায় না, কিন্তু ছিলেন তারা। এই কবিরাজদের একটা বিরাট একটা গরিমাময় ইতিহাস আছে আমাদের বাংলাতে। আমি ইতিহাস আলোচনা করছি না, আমি খালি কয়েকটি নাম আপনাদের সামনে পরে আনবো, একটু পরে বলবো। তার আগে বলি, উইলিয়াম বেন্টিঙ্ক 1835 সালে নানা রকম শিক্ষানীতি চালু করেন, এবং তখনই কিন্তু এই মেডিকেল কলেজ যে কলকাতায় হবে, এশিয়ার একটা প্রথম বড় মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজ যে কলকাতায় হবে সেটা কিন্তু উনি ঘোষণা করেন। যেই মাত্র উনি ঘোষণা করলেন যে কলকাতায় অ্যালোপ্যাথি নিয়মে চিকিৎসা ব্যবস্থা চালু হবে, চিকিৎসা বিজ্ঞান শেখানো হবে। আগে থেকে এটা চালু ছিল সংস্কৃত কলেজে, আয়ুর্বেদ বিজ্ঞানের পাঠ দেয়া হতো। উনি যখন চালু করলেন যে না, এটা আমরা অ্যালোপ্যাথি মতে, পশ্চিমী মতে আমরা চিকিৎসা বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করেছি, তারা ওই আয়ুর্বেদ চর্চার ব্যাপারটা, আয়ুর্বেদ শিক্ষার যে ব্যবস্থাটা ছিল সংস্কৃত কলেজে, সেটা বন্ধ করে দিলেন। এবং এও বললেন যে কোনো সরকারি প্রতিষ্ঠানে এই অ্যালোপ্যাথি ছাড়া, পশ্চিমী চিকিৎসা বিজ্ঞানের ব্যবস্থা ছাড়া অন্য কোনো রকম ব্যবস্থা চালু থাকবে না এবং ব্যবহার করা হবে না। ফলে সংস্কৃত কলেজে যে একটা অল্প বেডের একটা আয়ুর্বেদের হাসপাতাল ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। এর ফলে একটা ভীষণ প্রতিক্রিয়া হয় আয়ুর্বেদ চিকিৎসকদের মহলে। বলে, কি তুমি আমার দেশজ চিকিৎসা ব্যবস্থা, যেটা আমার দেশের ব্যাপার, ভারতবর্ষের নিজস্ব ব্যাপার, তুমি তার উপরে আঘাত হানছো? তুমি আজকে চিকিৎসা বিজ্ঞানের পাঠ দিচ্ছ, ভালো কথা, তাহলে আমাদের আয়ুর্বেদটা বন্ধ হবে কেন? এইটা যখন হয়, পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসু, তার আগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, লোকমান্য তিলক, তারা প্রতিবাদ করেন, বলে না, এটা অন্যায়, আমরা আয়ুর্বেদটাকে আবার জাগিয়ে তুলব এবং তুলতেই হবে। ওই জন্য একটা স্বদেশী আয়ুর্বেদী বলে একটা কথা চালু হয়ে যায়। দেখবেন, স্বদেশী আন্দোলন যারা করেছেন, অনুশীলন সমিতির লোকজনদের মধ্যে প্রচুর আয়ুর্বেদ কবিরাজদের প্রভাব ছিল, এবং তাদের মধ্যে অনেক কবিরাজ ছিলেন। তার কারণ ওইটাই যে এটা আমাদের স্বদেশী চিকিৎসা ব্যবস্থা, এটাকে আমরা ছাড়বো না। আর যদি ব্রিটিশ বলে যে না, এটা বন্ধ করে দিয়ে ওটা করতে হবে, তুমি বলো হ্যাঁ এটাও থাক ওটাও থাক, তাহলে অন্যরকম হতো। তোমরা বলছো কি ওই চিকিৎসা বিজ্ঞান ব্যবস্থা চালু হয়েছে, তবে এটা বন্ধ হোক। কিন্তু বন্ধ করার তো কোনো যুক্তি নেই। এই রকম যখন বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ করার ব্যবস্থা চালু করছে, তখন অনেক আয়ুর্বেদের ডাক্তার, তারা এমবি পাস করেছেন, করার পর কিন্তু তারা আয়ুর্বেদ প্র্যাকটিস করতে শুরু করলেন। যার মধ্যে কবিরাজ যামিনী ভূষণ রায়, উনি বিখ্যাত ডাক্তার ছিলেন। উনি এমবি পাস করে উনি বললেন না, আমি আয়ুর্বেদ প্র্যাকটিস করব। আচার্য গঙ্গাধর রায়, তিনি আয়ুর্বেদ প্র্যাকটিস করেছেন। কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন, তিনিও আয়ুর্বেদ প্র্যাকটিস করেছেন। কবিরাজ নগেন্দ্রনাথ সেন, তিনিও আয়ুর্বেদ প্র্যাকটিস করলেন। তারপর আরেকজন কবিরাজ ছিলেন বিজয় রত্ন সেন, তারও বিরাট নাম, তিনিও আয়ুর্বেদ প্র্যাকটিস করতে শুরু করলেন। কবিরাজ গণনাথ সেন ছিলেন, শ্যামাদাস বাচস্পতি ছিলেন, এরা সবাই কিন্তু আয়ুর্বেদ প্র্যাকটিস করতে শুরু করলেন। এইবার এই যে আয়ুর্বেদটা করতে শুরু করলেন, এই যে স্বদেশী একটা আমাদের বোধ জাগরিত করার জন্য আয়ুর্বেদের একটা কাজে লাগলো। এটা আমাদের ব্যাপার, এটাও বিজ্ঞান, এটার মধ্যে কোনো অন্যরকম কিছু নেই। এটা আমাদের দেশজ জিনিস, এটা আমাদের বেদে আছে। যে অষ্টাঙ্গ আয়ুর্বেদ যেটা আছে তার মধ্যে আছে, আমরা শিখেছি এটা। আর ওভার আ পিরিয়ড অফ টাইম আমরা অনেক বছর ধরে এটাকে ডেভেলপ করেছি। কি করে তুমি এটা বন্ধ করে দাও? এটা আমাদের শিক্ষা ব্যবস্থার উপর আঘাত বলে ভীষণ একটা জাতীয়তাবাদে যারা উদ্বুদ্ধ হলেন, তারা কিন্তু আয়ুর্বেদটাকে তখন পছন্দ করতে শুরু করলেন। শুধু পুরুষরা নয়, অনেক মহিলা ছিলেন যারা এই আয়ুর্বেদটাকে প্র্যাকটিস করেন। যেমন ধরুন, দয়াময়ী দেবী ছিলেন কবিরাজ, মৃন্ময়ী দেবী ছিলেন,
আর ওদিকে হটু বিদ্যালঙ্কার, হটি বিদ্যালঙ্কার ছিলেন। হটি বিদ্যালঙ্কার দেখবেন, এই যে হটু বিদ্যালঙ্কার, হটি যিনি, তার বাবা ছিলেন, নাম ছিল নারায়ণ দাস, তিনি তার মেয়ে। এবং হটি বিদ্যালঙ্কারের একটা অদ্ভুত ব্যাপার ছিল, তিনি পুরুষের পোশাক পরে চিকিৎসা করতে যেতেন, পুরুষের পোশাক পরে। এবং তার আসল নাম ছিল রূপমঞ্জুরি। এই রূপমঞ্জুরিকে নিয়ে নারায়ণ সান্যাল দেখবেন একটা উপন্যাসও লিখেছিলেন অনেক আগে। এবার এই যে হটি বিদ্যালঙ্কার এটা করতেন, তার জীবন কাহিনী অদ্ভুত। আজকে হটি বিদ্যালঙ্করের গল্প, পুরোটা গল্প আপনাদের বলছি না, পরে কোনোদিন হয়তো আলোচনা করা যাবে। কিন্তু এই যে পুরুষের পোশাক পরে যাওয়া এবং বিভিন্ন জায়গায় গিয়ে চিকিৎসা করা এবং প্রচুর ফি নিয়ে করছেন, তার মধ্যে কিন্তু তার মানে আয়ুর্বেদের মধ্যে অনেক মহিলাও, এটা বলতে চাইছি, অনেক মহিলাও তার মধ্যে ঢুকে পড়েন। শ্যামা মোহিনী দেবী ছিলেন, হ্যাঁ, বাকুরগঞ্জের অনেকে ছিলেন। এই যে জিনিসটা হলো, তার মানে কি দেশ জুড়ে একটা পুরুষ এবং মহিলা আয়ুর্বেদের সংখ্যা, আয়ুর্বেদ কবিরাজের একটা সংখ্যা বাড়তে লাগলো। এইবার এই যেটা করতে লাগলো, কবিরাজরা যখন হলেন, একত্র হয়ে একটা কাজ করতে লাগলেন, তখন বুঝতে হবে কবিরাজির ব্যবস্থা চালু হলো। হ্যাঁ, চালু হয়েছিল। কবিরাজি শিক্ষার বিভিন্ন জায়গা হলো, কলকাতায় বাগবাজারে হলো, শ্যামবাজারে হলো, ওদিকে নদিয়ায় ছিল, ঢাকাতে তো ছিলই, অনেক আয়ুর্বেদের কেন্দ্র হলো। তো এই যে এই আয়ুর্বেদের মধ্যে নানান রকমের সব কাহিনী ছড়াতে লাগলো। যেমন কালীনাথ দত্ত বলে একজন আয়ুর্বেদের বিশারদ ছিলেন, তার বউয়ের নাম, তো বউয়ের নামটার থেকে তার যে নামটা বলে সবাই ডাকতো, তাকে বলতো জাদুর মা। এবং জাদুর মা একটা সোনা জারু বলে একটা ওষুধ বার করেছিলেন, এবং উনি ক্ষয় রোগ বা বিভিন্ন ধাত্রীবিদ্যায় উনি খুব বিশারদ ছিলেন বলে সোনা জ্বর ওষুধটা খেলে নাকি যে কোনো জ্বর সেরে যেত। এবার এতটাই তার জনপ্রিয়তা ছিল, সেই যুগে উনি 500 টাকা ফি নিতেন, ও অত আগে। এবার এই যে সোনাজারের ওষুধটার জন্য তার একটা বিরাট নাম ছড়িয়ে পড়লো। কবি ঈশ্বরগুপ্ত মতো লোক, তিনি তাকে নিয়ে, এই জাদুর মাকে নিয়ে একটা কবিতাও লিখে ফেললেন, যে ডাক্তার কবিরাজ রণে যারে হারে, জাদুর জননী গিয়া জয় করে তারে। তো জানতে ইচ্ছে হয় না এই যে সোনা জারু ওষুধটা কি করে এটা করলো? আমার তো খুব ইচ্ছে হয় যে বিভিন্ন আয়ুর্বেদদের বাড়ি বাড়ি গিয়ে, বিভিন্ন আয়ুর্বেদের যারা নাম করা লোকজন, তাদের বাড়ি বাড়ি গিয়ে এই কাহিনীগুলো আমি সংগ্রহ করি, কাহিনীগুলো নিয়ে এসে একত্র করে কোনো জায়গায় বই লিখি। আমার খুব ইচ্ছে করে। কিন্তু যা হোক, হয়তো চেষ্টা করব, যদি অনুকূল পরিস্থিতি পাই তাহলে করব, নাহলে আর হবে না। কিন্তু এই যে আমাদের দেশের মধ্যে আমাদের কিন্তু আয়ুর্বেদ নিয়ে নানান কাহিনী, নানান গল্প, নানান ওষুধের নাম সব ছড়িয়ে আছে। যারা একটু এই জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হয়েছেন বা হবেন আগামীতে, তারা কিন্তু এই আয়ুর্বেদ নিয়ে কাজ তাকে করতেই হবে। কারণ আমাদের জাতীয়তাবাদী চেতনার মধ্যে, চিন্তাধারার মধ্যে আয়ুর্বেদটা একটা বড় জিনিস। এটা আমাদের দেশের ব্যাপার, এটা বিদেশ থেকে আমদানি করা নয়। অতএব প্রত্যেক জাতীয়তাবাদীর মানে আদর্শ হওয়া উচিত, যত ছড়ানো এইসব ওষুধ আছে, যত আয়ুর্বেদ আছে, তাদের নাম, তাদের জীবনী সমস্ত জোগাড় করে একত্র করে কোনো একটা বই সংগ্রহ চালু করা। আমি আরম্ভ করেছি আমার সাধ্য মতো। যদি আপনাদের সবার সমর্থন পাই, সাহায্য পাই, তাহলে হয়তো সম্পূর্ণ করতে পারবো, নাহলে হবে না। কিন্তু এই চেষ্টাটা থাকা দরকার। কত রকম যে আয়ুর্বেদের ওষুধ আছে, কত রকম কি আছে, অনেক হারিয়ে গেছে। তবু সেইগুলোকে যতটা পারা যায় উদ্ধার করা। ওষুধের নাম, এই যে প্রবাদ, এই যে বললাম ছড়াটা, ঈশ্বরগুপ্তের ছড়া, এরকম অনেক কিন্তু মানে কথা, এরকম অনেক নানা রকম প্রবাদ ছড়িয়ে আছে। আসুন না সবাই মিলে আমরা সবাই এই একত্র হয়ে এইগুলো একত্র করার চেষ্টা করি। এই তুরি কাহিনীর মাধ্যমে আপনাদের কাছে এই আবেদনটা রাখলাম, যারা যারা আপনারা উৎসাহী, ঠিকানা পাঠিয়ে, ফোন নম্বর পাঠিয়ে যোগাযোগ করবেন। আমি তো খুবই উৎসাহী তাদের সঙ্গে যোগাযোগ করে কোনো কাজ করবার। আয়ুর্বেদই ভালো হবে, আয়ুর্বেদের জন্যই ভালো হওয়া উচিত। আজকাল তো শুনেছি কেন্দ্রীয় সরকার নানা রকম প্রকল্প নিচ্ছেন এই আয়ুর্বেদটাকে আবার উদ্বুদ্ধ করার জন্য, চাঙ্গা করার জন্য। এটা আমাদের দিক থেকে একটা প্রচেষ্টা থাক, কি করা যায়। আপনারা আজকে এই অবধি এই আবেদনটা আবার রাখলাম। চলুন আয়ুর্বেদ নিয়ে সবাই লেগে পড়ি, তাহলে এটা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, এটাকে আবার জাগিয়ে তুলি।
আপাতত এই পর্যন্ত, আগামীতে আবার কথা হবে, আরো বিশদে কথা হবে এই নিয়ে। আজকে আসছি। অশোক মুখোপাধ্যায়, আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, তাহলে তো আমরা এগোতে পারবো। নমস্কার।